সুপ্রিয় দর্শক, আমি পেপার স্ট্যান্ড থেকে এফএম ইসমাইল চৌধুরী, এফএম নিউজ থেকে আজকের ছোট খবর বড় খবর কন্টেন্টটি নিয়ে আবার হাজির হয়েছি। আজ বুধবার 25শে জুন 2025। প্রথমে আমরা যে পত্রিকাটির লিড নিউজ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার দেশ। আমার দেশের একটি ছবি আমরা শুরু করি যে ইরানে একটা জয়ের উল্লাস হচ্ছে, সেখানে খোমেনির ছবি নিয়ে ইরানের জনগণ মিছিল করছে এবং তাদের হেডিংয়েও বলছে যে যুদ্ধবিরতিতে বাধ্য হলেন ট্রাম্প নেতানিয়াহু। ট্রাম্প বাধ্য হয়েই যুদ্ধবিরতি করেছেন, কারণ ইসরায়েল ট্রাম্পকে অনুরোধ করেছে যুদ্ধবিরতি করার জন্য, এরকম আমরা শুনেছি। এই পত্রিকাটির যিনি সম্পাদক, উনি একটি প্রতিবেদন লিখেছেন, মন্তব্য প্রতিবেদন, মার্কিন সাম্রাজ্য এবং অতঃপর। উনি বিস্তারিত লিখেছেন, আমরা আশা করি এটি পড়লে আপনারা বুঝতে পারবেন ইরানে যেভাবে ব্যর্থ হলো ইসরায়েল। এটি একটি বিদেশি সাংবাদিক লিখেছেন, অধ্যাপক ওরি গোল্ডবার্গ। তারও একটা বিশেষ প্রতিবেদন এখানে আছে, আপনারা পড়ে নেবেন। প্রথম আলো বলছে যে যুদ্ধবিরতি ইরান ইসরায়েল, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা কেন, তাদের একটা প্রশ্ন আছে এখানে। দেশে চালু হলো গুগল পে, এটা একটা আপনার মানি ওয়ালেট, এর আমাদের বিকাশ যেমন ঠিক গুগল পে চালু হওয়াতে যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য অনেক উপকার হবে। তারা যে ফ্রিল্যান্সিং করে যে পয়সা আর্ন করেন সেগুলো তারা খুব সহজে তাদের অ্যাকাউন্টে জমা করতে পারবেন এবং লেনদেন করতে পারবেন। রাজনৈতিক কারণ, অনিশ্চয়তা সহ 4 কারণে অর্থনৈতিক খারাপ অবস্থা। রাজনৈতিক অস্থিরতা, অনিশ্চয়তা আছে, এই নিয়ে কারো দ্বিমত নেই। বিনিয়োগ স্থবিরতাও কাটেনি। আইএমএফ অর্থনীতির কিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা ঠিকই আছে। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা কেন, এখানে যদি আমি একটু পড়ি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 21শে জুন B-2 বোমারু বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালান। তখন তিনি বলেছিলেন যে দীর্ঘমেয়াদী যুদ্ধে না জড়ানোর পুরনো অঙ্গীকার বজায় রেখে তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে মিত্র ইসরায়েলকে সাহায্য করতে চান। বাংলাদেশ প্রতিদিন, এখানে একটি বিশেষ উল্লেখযোগ্য দিক হচ্ছে যে মাহাথির মোহাম্মদ, যিনি মালয়েশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলেছেন যে হাসিনাকে উৎখাতের সেই ঐক্য এখন কোথায় গেল বাংলাদেশে। এখানে যুদ্ধবিরতির উপরে খবর আছে। আরেকটি হচ্ছে যে ইসরায়েলের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, এটি ট্রাম্পের একটি মন্তব্য। আমরা যদি এখানে আরো দু তিনটি পড়ি যে বাংলাদেশে আবার সুষ্ঠু নির্বাচন চায় চীন, সুনির্দিষ্ট তথ্যে দুর্নীতির মামলা হওয়া উচিত এবং মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এরকমও বলা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন আমাদের রাজনীতির নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট ছেপেছে, যে রাজনীতিতে ভোটের প্রস্তুতি, বিএনপির যেক্ষেত্রে দেখা যায় মনোনয়ন পেতে বিএনপিতে দৌড়ঝাঁপ, গড় গুছিয়ে আনছে জামাত। কমিউনিস্ট পার্টির বা বাম দলগুলো বলছে এমপির প্রার্থী তালিকা করছে বাম নেতারা। 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি এনসিপি। হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই, খুব দ্রুতই এই শুনানি শুরু হচ্ছে। মানব জমিন বলছে জাপান অন্দরে কি হচ্ছে, যদি এবং যুদ্ধবিরতিকে একটা নরবরের যুদ্ধবিরতি বলছে, যে কোনো সময় আবার হয়তো যুদ্ধ বেঁধে যেতে পারে। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, ইরান ইসরায়েল উত্তেজনা এখনো কাটেনি। পারমাণবিক কর্মসূচি নিয়ে অনড় ইরান। ইরান তাহলে পারমাণবিক অস্ত্র থেকে ফিরে আসছে না, তারা এটা চালিয়ে যাবে, এরকমই কথা বলছে। বাংলাদেশের রাজনীতিতে আরো 147 দলের আবেদন যোগ্য কয়টি হবে, এটি নিয়ে একটি বিশেষ ব্যবস্থা আছে। প্রতীক ও নিবন্ধন ফিরে পেল জামাত। সমকাল বলছে যে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের লঙ্ঘনের অভিযোগ দুপক্ষই যে যুদ্ধবিরতি হয়েছে বা ট্রাম্প যেটা ঘোষণা করেছেন সেটা দুপক্ষই আবার তারা অভিযোগ করছেন যে তাদের কেউ এই যুদ্ধবিরতি মানছে না, এরকম একটি খবর আছে। আরেকটি বিশেষ খবর, এবার যে আম হয়েছে আমের বাজার ভালো না, এরকম একটি খবর এসছে। গরমে একসঙ্গে পাকছে সব জাতের আম, ঈদের দীর্ঘ ছুটি সহ নানা কারণে ভরা মৌসুমে বাজারে ধস, মনপ্রতি দিতে হচ্ছে 50 থেকে 52 কেজি আম, তবু ন্যায্য মূল্য মিলছে না। এই বিষয়ে কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং
বাজার যারা নিয়ন্ত্রণ করেন তাদেরকে এই নিয়ে ভাবতে হবে। আমি এক নজরে যদি মধ্যপ্রাচ্যের সংঘাতে যে কার কতটা ক্ষতি হলো আমি এটা একটু তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত, ইরানের নিহত 610, আহত 4746, ক্ষতি 3টি পারমাণবিক কেন্দ্রের কথা তারা বলেছে, ফর্দ, নাতানজ এবং ইস্পাহান। ইসরায়েলের ক্ষেত্রে নিহত হয়েছে 28, আহত 800 এবং ক্ষতি হচ্ছে তেল আবিব ও হাইফা। এই জন্মে বোধহয় ইসরায়েলের এত ক্ষতি কখনোই হয়নি। তারা গাজাতে যে ধরনের আক্রমণ চালিয়েছে, গাজার হামাস বা গাজা থেকে তারা পাল্টা তেমন কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু এবার ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলকে অনেক ক্ষতি গুনতে হয়েছে, যেটা তাদের আভ্যন্তরীণ রাজনীতিতে নিশ্চয়ই একটা প্রভাব ফেলবে। সে দেশের জনগণ যুদ্ধের বিরুদ্ধে দাঁড়াবে সেরকমই আমরা মনে করছি। এখানে এম শহীদুজ্জামান, যিনি একজন নিরাপত্তা বিশ্লেষক, তিনি বলেছেন যে যুদ্ধবিরতি যে কারণে একমাত্র বিকল্প ছিল সেটি। এটাই বলতে যাচ্ছে যে কলম্বোয় জয় চায় বাংলাদেশ, এটা টেস্ট নিউজের খবর। নাটকীয় যুদ্ধ বন্ধের ঘোষণার নেপথ্যে যা ঘটেছিল এরকম একটি খবর আপনারা সমকাল থেকে পাবেন, আপনারা কিনে পড়ে নিতে পারেন। এবং সমকালে একটি ছবি ছেপেছে যে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও পাল্টাপাল্টি হামলা হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বীরশেবা এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত ভবনে উদ্ধার তৎপরতা। এই ছবিটি বলে দিচ্ছে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ইসরায়েলেও যে ক্ষতির পরিমাণ সেটা নিশ্চয়ই তারা নিপূরণ করবে এবং ভবিষ্যতে এই যুদ্ধ নয় শান্তি চায় এরকম একটি বার্তা তারা নিশ্চয়ই তুলে ধরবে পৃথিবীতে। ইসরায়েল তাদের নতুন নীতি প্রকাশ করবে, আমরা বিশ্ববাসী তাই মনে করি, তারা যাতে শান্তির পক্ষে দাঁড়ায়। ইসরায়েল যদিও তারা নিজেদেরকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এবং হিটলার তাদের অনেক অনেক হত্যাযজ্ঞ চালিয়েছিল, যেটা জঘন্য একটি হত্যাযজ্ঞ, কিন্তু তারপরেও তাদেরও নিশ্চয়ই সেইটার প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হওয়া উচিত নয়। বিশ্ব শান্তি তাদের একমাত্র কাম্য হতে পারে এবং আমি মনে করি সেই দেশের জনগণ তাই ভাবে এবং তারা রাস্তায় নেমে আসবে শান্তির জন্য, এরকম বিশ্ববাসী মনে করছে। বণিক বার্তা বলছে 12 দিন পর যুদ্ধ বিরতি, লড়াই করে টিকে গেল ইরান। অর্থাৎ ইরানের জয়কেই এখানেও প্রাধান্য দেওয়া হয়েছে, একটি কার্টুন ছাপা হয়েছে এবং ট্রাম্প এখানে 48 ঘন্টা অবিরাম কূটনীতি চালিয়ে যুদ্ধ বন্ধের ঘোষণা করেছেন। বাংলাদেশের একটি খবর খুব এখানে গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে যে মার্কিন নিষেধাজ্ঞা নেওয়া যাচ্ছে না রুশ হেলিকপ্টার। বছরের পর বছর অলস বসে আছে পুলিশের এভিয়েশন উইং। পুলিশের এই এভিয়েশন উইংটা গত ফ্যাসিস্ট সরকার করেছে এবং কেন করেছিল তার কোনো দীর্ঘমেয়াদী চিন্তা তার ছিল না, কিন্তু কেনাটাই বোধহয় উদ্দেশ্য ছিল এবং কিনে যাতে অর্থ লোপাট করা যায় সেই উদ্দেশ্যেই কি তারা করেছিল কিনা সেটাও খতিয়ে দেখা দরকার, এবং এর পিছনে কোনো দুর্নীতি আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে সরকারকে। এবং প্রতিটা ক্ষেত্রে গত ফ্যাসিস্ট সরকার যেই দুর্নীতি করেছে তার প্রতিটা প্রতিটা ঘটনাই আপনার তদন্তের দাবি রাখে আমরা মনে করি। আমরা এবার দুটি ইংরেজি পত্রিকার হেডিং গুলো দেখব যে এখানে একই কথাই বলা আছে যে সিজফায়ার টেক্স হোল্ড আফটার ট্রাম্পস রিবার্কস, এবং ট্রাম্প এখানে যে কথাটি বলেছে ইসরায়েল সম্পর্কে সেটা সত্যি রিমার্কেবল। এখানে বলেছে যে ইসরায়েল অ্যাজ সুন অ্যাজ we made the deal, they came out and they dropped a load of bomb, the likes of which I have never seen before. I am not happy with Israel. এখন এই কথা বলার, যুদ্ধ বাঁধিয়ে এবং বোম ফেলে এই কথা বলার কি উদ্দেশ্য আছে আমরা জানি না। এখানে দুপক্ষই কিন্তু তারা ক্লেম করছে ইরান ইসরায়েল ওয়ার। ইরান claims victory as Netanyahu says all objectives are achieved. Trump says he does not want regime change in Iran, calls for Gaza ceasefire grow. Iran likely to exit NPT. এখানে এই প্রতিবেদনটি পড়ে আমাদেরকে পুরো বিষয়ে আমরা অনেক নতুন জিনিস জানতে পারি। এখানে দেখা যাচ্ছে যে
A partially destroyed residential site in Israel, Beersheba, yesterday. At least 4 people were killed in the strike movement before a ceasefire announced by US President Donald Trump was due to come into effect. তাহলে সিজফায়ারটি এখনো পুরোপুরি কার্যকর হয়েছে এরকম দাবি করা যাবে না। আমরা ডেইলি স্টারের প্রতিবেদন দেখলাম। ডেইলি স্টার দেশে একটি সুন্দর খবর চেপেছে যে মব ভায়োলেন্স নাও অ্যালার্মিং রুটিন, says right activists blame government failure to match words with action. Government warns of strict action against mob attack. গভর্নমেন্ট শুধু দিয়ে যাচ্ছে, কিন্তু প্রথম 6 মাস গভর্নমেন্টের কোনো সে ছিল না মব ভায়োলেন্সের ব্যাপারে, যার জন্যই মব ভায়োলেন্স দিনে দিনে এতটা বেড়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি যদি সরকার তাদের ডে 1 থেকে এরকম শক্ত একটি ভূমিকা রাখতো এবং তারা যদি বক্তব্য দিত যে মব ভায়োলেন্স কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, সেরকম হলে আমার মনে হয় শক্তভাবে এটা দমন করা যেত। আমরা 75 সালে দেশে যেরকম কু পাল্টা কু সিপাহী বিপ্লব এগুলোর মধ্যে দেখেছি যে তৎকালীন যিনি আর্মি প্রধান ছিলেন জিয়াউর রহমান, তিনি সেই সময় শক্তভাবে দেশের ভায়োলেন্স এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার উদ্যোগ নিয়েছিলেন বলেই আমরা শৃঙ্খলা দেখেছি। কিন্তু এবার আমি জানি না যে আর্মি প্রধান সেনা প্রধান কেন সেটাকে শক্তভাবে নিতে পারেননি, এবং বর্তমান সরকারের আসলে শক্ত অবস্থান শুরু থেকে ছিল না, এটা খুব পরিষ্কারভাবে আজকে উঠে এসেছে এবং সেটাই বোধহয় আমরা তার জন্য আমাদেরকে খেসারত দিতে হচ্ছে। তবে তারা এখন শক্ত কথা বলছে, সরকার সমর্থন করে না, কিন্তু সমর্থন করে না এই কথা বললে তো হবে না, তাদেরকে অ্যাকশনে যেতে হবে এবং ভিজিবল এক্সাম্পল সৃষ্টি করতে হবে জনগণের জন্য, যাতে জনগণের আস্থা ফিরে আসে। কারণ জনগণ বিশ্বাস করে না যে এই সরকার মব ভায়োলেন্স কন্ট্রোল করতে পারবে, এবং তারা চেয়ে আছে আগামী নির্বাচিত সরকার কিভাবে ক্ষমতায় এসে এই মব ভায়োলেন্সকে এবং মব জাস্টিসকে সবার আগে নিয়ন্ত্রণ করে, এটাই তাদের আশা। সেই জন্য তারা জনগণ দ্রুত নির্বাচন কামনা করছে। নিউ এজ খুব সুন্দর একটি ভালো একটি খবর চেপেছে। তারা বলছে 111 killed in political violence since August 24. Crimes on rise as law order not restored. এই জিনিসটি বুঝতে হবে যে 111 জন কিন্তু অলরেডি বিভিন্ন পলিটিক্যাল ভায়োলেন্সে মব ভায়োলেন্সে হত্যা হয়েছে, এরও কিন্তু বিচার হওয়া উচিত। এবং বর্তমান সরকার এ সম্পর্কে একটি কমিশন গঠন করে যে কেন মব ভায়োলেন্সে এতগুলো লোকের হত্যা হলো তার একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করুক, সেটা আমি জনগণের পক্ষ থেকে এরকম একটি দাবি করছি। জানি না সরকার ইউনিট সরকার কতটুকু সেটা পারবে, হয়তো বা আগামীতে নির্বাচিত কোনো সরকার এসে তাদেরকে এই কাজটি সবার আগেই করতে হবে। এখানে আরেকটি খবর এসেছে যে নো প্ল্যান টু রেইজ ফিউল প্রাইস ফর নাও, অ্যাডভাইজার বলছেন ফয়জুল সাহেব। তো আমরা আশা করব যে ফিউল প্রাইস হবে না, বাড়বে না। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই পত্রিকাটিও ইদানিং ইংরেজি পত্রিকার মধ্যে বেশ ভালো করছে এবং এর একটা জনপ্রিয়তাও বাড়ছে। এখানে ইরান ইসরায়েল সিজফায়ার অ্যাপিয়ার্স টু হোল্ড আন্ডার প্রেশার ফ্রম ট্রাম্প, অর্থাৎ যেটা কথাটা বলা হচ্ছে যে আন্ডার প্রেশার ফ্রম ট্রাম্পের প্রেশারেই এই যে সিজফায়ারটি হয়েছে এমন কথা বলা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে যে ইরান এবং ইসরায়েল দুপক্ষই চাচ্ছিল যে সিজফায়ার ঘটুক এবং যুদ্ধ বন্ধ হোক। যাই হোক, মধ্যস্থতা করেছে ট্রাম্প, কিন্তু ট্রাম্প তো আবার এমন মন্তব্য করছে যে হি ইজ নট হ্যাপি উইথ ইসরায়েল। তাহলে ইরানের ক্ষেত্রে উনি কি বলবেন? ইরান তো অলমোস্ট তার যেই ধ্বংসযজ্ঞ হয়েছে তার জন্য কি একটি ওয়ার ক্রাইম তৈরি হবে? একটি ওয়ার ক্রাইম কি আমরা ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল কি দেখবো আমরা বিশ্বে? এরকম এই যুদ্ধ অপরাধের জন্য কোনো বিচারকে আমরা ভবিষ্যতে দেখবো? এটা আমি মনে করি যে আমাদের জনগণের পক্ষ থেকে আমি এটি প্রশ্ন রাখলাম। এবং ডোনাল্ড ট্রাম্প আরেকটি কথা বলেছে, ইসরায়েল ডু নট ড্রপ দোজ বোম, ইফ ইউ ডু ইট ইজ এ মেজর ভায়োলেন্স, ব্রিং ইউর পাইলটস হোম নাও।
শক্ত শক্ত কথা উনি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেছেন ঠিকই, কিন্তু সেটার বাস্তবায়ন কতটুকু আমরা দেখব সামনে, আমাদের আরো অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আমরা যদি কয়েকটি পত্রিকার এডিটোরিয়ালের হেডিং আমরা পড়ব, শিরোনামে আসছে যেমন ডেইলি স্টার বলছে নো অল্টারনেটিভ টু ইসরায়েল ইরান সিজ ফায়ার, এরকম একটি সম্পাদকীয় ছেপেছে ডেইলি স্টার। ডেইলি স্টারের আরেকটি উপসম্পাদকীয় রিপোর্টে আমরা শিরোনামে চোখ বুলাই, জিও পলিটিক্যাল ইনসাইড, এখানে বলা হয়েছে যে ইসরায়েল ইরান অ্যান্ড দ্য ইউএস এ গেম অফ ওয়ার অ্যান্ড পিস। এটি লিখেছেন রামিসা রব।